ফুলতলি গ্রামে এক বৃদ্ধা ঠাকুমা একটি কুঁড়ে ঘরে তার একমাত্র নাতনি শেফালিকে নিয়ে বসবাস করতেন। খুব ছোটবেলায় শেফালির মা বাবা মারা যায়। এরপর থেকে ঠাকুমা খুব আদর যত্নে শেফালিকে বড় করে তোলে। শেফালির বয়স এখন 18 বছর। তাই ঠাকুমা যুবতী নাতনি শেফালির কোথাও একা যাওয়া বারণ ছিল। একদিনকার কথা, ঠাকুমা জঙ্গল থেকে কিছু জ্বালানি সংগ্রহ করে বাড়িতে আসেন। শেফালি, ও শেফালি রে, কোথায় গেলি? ঘরে থাকলে আমার জন্য একটু জল আনো তো মা। শেফালি ঘর থেকে ঠাকুমার আওয়াজ শুনতে পেয়ে এক গ্লাস জল নিয়ে বাইরে আসে। এই নাও ঠাকুমা, জল। হ্যাঁ, জলের জন্য গলাটা একেবারে শুকিয়ে গেছিল। তুমি তো আমায় একটা কথাও শোনো না। তোমাকে কত করে বলি, এই বয়সে জঙ্গলে গিয়ে কষ্ট করে আর কোনো কাজ করতে হবে না। যা করতে হয় আমি নিজেই করব। ঠাকুমা একটু হালকা হেসে বলেন, শোনো পাগলি মেয়ের কথা, তুই এখন যুবতী হয়েছিস। এখন তোকে বিয়ে না দিয়ে যদি কাজ করাই, তবে লোকে কি বলবে মা? শেফালি তার ঠাকুমাকে খুব ভালোবাসত। লোকে কি বলে তাতে তো আমার কোনো কিছু যায় আসে না ঠাকুমা। আজকের পর থেকে সব কাজ আমি নিজের হাতেই করব, এই বলে দিলাম ঠাকুমা। ঠাকুমা এবং শেফালি দুজনে মিলে কিছুক্ষণ কথা বলতে থাকে। এরই মাঝে গ্রামের জমিদার এক সহকর্মীকে সাথে নিয়ে ঠাকুমার বাড়িতে হাজির হয়। ঠাকুমা আগে থেকেই জানতেন জমিদারের মতলব ভালো না। জমিদার শেফালিকে বিয়ে করতে চাইতেন। তাই ঠাকুমা এ বিষয়ে বিরক্ত হয়ে পড়তেন। শেফালি, তুই ভেতরে যা। আচ্ছা ঠাকুমা। কি মনে করে এলেন জমিদার বাবু এই গরিব বাড়িতে? হ্যাঁ, আমি এই গ্রামের জমিদার। গ্রামের লোকজনের ভালো মন্দ দেখা আমার কর্তব্য। তাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমি কি আর কিছুই জানি না? ঘাড়ের উপর এক যুবতী নাতনি থাকলে অনেক চিন্তা। তার উপরে আপনারও এখন বয়স হয়েছে, আগের মতো কাজ করতেও পারেন না। তাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন জমিদার বাবু, বলুন বলুন। আপনার নাতনি শেফালিকে আমার খুব পছন্দ। আমি বিয়ে করতে চাই। জমিদারের কথা শুনে ঠাকুমা একেবারে রেগে ফুলে যান। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার নাতনি শেফালির সাথে আপনার বিয়ের কখনো সম্ভব নয়। এখন এখন আসতে পারেন, যান যান, আসতে পারেন। কাজটা কিন্তু ঠিক করলেন না। জমিদার রেগে চলতে থাকে। ঠিক সেই সময় তার সহকর্মী জমিদার বাবুকে বলেন, দেখলেন বাবু, ঠিক করে খেতে পাই না, আবার তাদের দেমাগ কি! হ্যাঁ দেখলাম। দাঁড়া না, এর ব্যবস্থা আমি করছি। দেখব কতদিন এই দেমাগ থাকে। পরের দিন সকালবেলায় বৃদ্ধা ঠাকুমা প্রতিদিনকার মতো বনের জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান। কিন্তু ঠাকুমার হঠাৎ করে মাথা ঘোরে
এবং মাটিতে পড়ে যায়। আহ উফ বাবারে, কেউ কি আছো? ওহ, ঠাকুমার এই আওয়াজ এক রাখাল প্রদীপ শুনতে পায় এবং সে ছুটে ঠাকুমার কাছে আসে। কি হয়েছে আপনার? আর আপনি এমন করে মাটিতেই বা পড়ে রয়েছেন কেন? জানি না, হঠাৎ করে কেমন জানি লাগলো আর মাটিতে পড়ে গেলাম। খুব শরীরটা খারাপ লাগছে বাবা। তুমি কি আমাকে একটু কষ্ট করে বাড়িতে দিয়ে আসতে পারবে বাবা? অবশ্যই, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। এ তো এক মানুষের কর্তব্য। আপনি শুধু আমাকে ঠিকানাটা বলুন। এরপর ঠাকুমা তার কুঁড়ে ঘরের ঠিকানা রাখালকে বলেন এবং রাখাল প্রদীপ ঠাকুমার ঠিকানা মতো বাড়িতে নিয়ে আসেন। ঠাকুমা বিছানায় চুপচাপ শুয়েছিলেন। এই দেখে শেফালি খুব ঘাবড়ে যায়। কি হয়েছে ঠাকুমা, কি হয়েছে? আর আর আপনাকে আগে কখনো তো দেখিনি। আমি এক রাখাল, এই গ্রামে গরু মোষ চড়াই। প্রতিদিনকার মতো আজও গরু চড়াতে গিয়েছিলাম। সেই সময় একটা আওয়াজ পাই এবং সেখানেই ঠাকুমাকে দেখতে পাই এবং তার কথা মতো আমি এই কুঠিরে নিয়ে আসি। আপনার মতো এমন দয়ালু মানুষ এই দুনিয়াতে খুব কম দেখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেফালির এই কথা শুনে রাখাল প্রদীপ হালকা হেসে ওঠে আর বলেন, এ তো আমার কর্তব্য ছিল। এখন আমি আসি। এইসব ঘটনা দূর থেকে জমিদারের সহকর্মী চুপি চুপি দেখছিলেন। জমিদার বাবুকে সবটা বলতে হবে। পরের দিন শেফালি জল আনার জন্য পুকুর ঘাটের দিকে যেতে লাগে, কিন্তু রাস্তায় জমিদার শেফালির পথ আটকে দাঁড়ায়। কি হলো জমিদার বাবু, আপনি এমন ভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? শুনলাম তোর ঠাকুমার নাকি শরীর খারাপ। হ্যাঁ, তবে আগে থেকে এখন অনেক সুস্থ আছেন। এই বয়সে কাজকর্ম করলে তো শরীর খারাপ হবে। তোর ঠাকুমা আমার কোনো কথাই শোনে না। তুই একটু বোঝ। আমাকে বিয়ে করলে রাজরানী হয়ে থাকবি, আর তোদের কোনো চিন্তা থাকবে না। জমিদারের এরূপ কথা শুনে শেফালি খুব রেগে যায়। না না, এ কি করে সম্ভব? আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আমাকে যেতে দিন, নইলে দেরি হয়ে যাবে আমার। হ্যাঁ হ্যাঁ, আমি কি আর কিছুই জানি না নাকি? এখন তো তারা থাকবেই সেই রাখাল ছেলেটার জন্য। এইসব আপনি আজে বাজে কি বলছেন? সে রাখাল ছেলেটা ছিল বলেই তো আজ আমার ঠাকুমা প্রাণে বেঁচে আছে। এরপর শেফালি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। সে সময় ঠাকুমা বিছানাতে বসেছিল। কি হয়েছে রে শেফালি, তুই এমন করে কাঁদছিস কেন বল? আমি পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলাম ঠাকুমা, আর সেই সময় জমিদার বাবু আমার পথ আটকে দাঁড়ায় আর উল্টো পাল্টা অনেক কিছু বলে। এতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ঠাকুমা। ঠাকুমা শেফালির মন খারাপের কারণ জানতে চাই। এরপর শেফালি বলে, আমাদের গ্রামের জমিদার আমার বাবার বয়সী হয়েও সে আমাকে বিয়ে করতে চায়, আমাকে খুব প্রস্তাব দেয়। এ কথা শুনে ঠাকুমা একেবারে রেগে ওঠেন। কি কি আজও বিয়ে নিয়ে এসব কথা বলছে? এই জমিদার দেখছি আমাদের হর মাস একেবারে জ্বালিয়ে খেলো রে। শেফালি কাঁদতে থাকে।
মন খারাপ করিস না শেফালি, আমি তো আছি। আর দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাখাল প্রদীপ ঠাকুমার বাড়িতে আসে। ঠাকমা, ও ঠাকমা, বাড়িতে আছো নাকি? আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। রাখালের আওয়াজ পেয়ে শেফালি ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, ঠাকুমা তো বাড়িতে নেই, আপনি ভেতরে এসে বসুন। না না, তবে আর ভেতরে গিয়ে বসবো না। আমি এসেছিলাম ঠাকুমার সঙ্গে দেখা করতে। বেশ তো, আপনি ঘরে চলুন, ঠাকুমা এক্ষুনি চলে আসবে। রাখাল ঘরে বসে ঠাকুরমার জন্য অপেক্ষা করে। তখন শেফালি বলে, ঠাকুমা আপনার কথা অনেক দিন থেকেই বলছে, আপনি এসেছেন দেখলে ঠাকুমা খুব খুশি হবে। আমিও অনেকদিন থেকেই ভাবছি আসবো, কিন্তু আমার হাতে অনেক দায়িত্ব থাকায় আমি আর আসতে পারিনি। আজ যখন এসেই পড়েছি, ঠাকুমার সঙ্গে দেখা করেই যাব। শেফালি এক অজানা এক ছেলের সাথে ঘরে কথা বলছিল। গ্রামের প্রতিবেশী মহিলা তা দেখতে পায়। আপনি ছিলেন বলেই তো আমার ঠাকুমা আজ প্রাণে বেঁচে আছে। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা যে খুঁজে পাচ্ছি না। তখন রাখাল হালকা হেসে বলেন, এ আমার কর্তব্য ছিল। ঠিক সেই সময় সেখান থেকে গ্রামের প্রতিবেশী মহিলা চলে যান, আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুমা চলে আসে। ঠাকুমা রাখাল ছেলেটিকে দেখে খুব খুশি হন আর বলেন, তুমি এসেছো বাবা, আমার খুব ভালো লাগছে। এখন কেমন আছেন ঠাকুমা? খুব ভালো আছি, শুধু নাতনিকে নিয়ে একটু একটু দুশ্চিন্তায় আছি। তখন রাখাল একটু হালকা হেসে বলে, যার এমন নাতনি আছে তার আবার দুশ্চিন্তা কিসের? আচ্ছা ঠাকুমা, তবে আমি এখন আসি। আমার এক গুরুত্বপূর্ণ কাজ আছে, এখনই যেতে হবে। এই কথা বলে রাখাল সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে গ্রামে একরকম গুঞ্জন শোনা যায় শেফালি আর সেই রাখাল ছেলেটিকে নিয়ে। শেফালিকে কত আমরা ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু শেষে না এরকম যে হবে সেটা তো বুঝতেই পারিনি। কেন গো দিদি, কি হয়েছে বলো তো? আরে বলিস না রে, বলিস না। সেদিন দেখলাম এক অজানা ছেলের সাথে কথা বলছে রে। হয়তো কোনো দরকারি কথা বলছে, এই নিয়ে এত মাতামাতি করার কি আছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, তা আমি কি আর জানি না? হ্যাঁ, ওদের দরকারটা কিসে? প্রতিবেশী মহিলা কমলা আর বিমলা যখন কথা বলছিল, তখন জমিদারের সহকর্মী সব শুনতে পায় এবং জমিদার বাবুকে সব জানায়। তুই ঠিক শুনেছিস তো? গ্রামেও এইসব নিয়ে কথা উঠেছে। হ্যাঁ বাবু, আমি নিজের কানে শুনেছি। বাহ বাহ, খুব ভালো খবর এনেছিস। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখন দেখব এদের দিমাগ কোথায় থাকে। জমিদার বাবু তার সহকর্মীর সাথে চলতে থাকেন এবং আসার পথে কিছু গ্রামবাসী তাদের সাথে শেফালি বাড়িতে আসেন। জমিদার চিৎকার করে ঠাকুমা আর শেফালিকে ডাকতে থাকে এবং জমিদারের চিৎকার শুনে ঠাকুমা আর শেফালি দুজনেই ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে? চিৎকার করছেন কেন জমিদার বাবু? আর আমাদের বাড়িতে এত লোকজনই বা কেন? এমন ভাব করছে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। জমিদারের এই কথা শুনে ঠাকুমা অবাক হয়ে যান। আপনার নাতনি এই গ্রামকে খারাপ করার চেষ্টা করছে, তাই এখনই আপনি আপনার নাতনিকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবেন। জমিদারের এই কথা শুনে ঠাকুমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়
আপনি এসব কি বলছেন জমিদার বাবু? এই গ্রাম ছেড়ে আমরা আমরা কোথায় যাব? আপনি কোথায় যাবেন তা আমি কি করে বলবো? এটা আপনাদের ব্যাপার। তখন শেফালি বলে, আমরা কোথাও যাব না, কারণ আমরা কোনো ভুল করিনি। সেই সময় গ্রামের প্রতিবেশী মহিলা কমলা বলে, হ্যাঁ, আমিও সেদিন নিজের চোখে দেখেছিলাম যে এক অচেনা যুবকের সাথে শেফালি কথা বলছিল। প্রতিবেশী মহিলার মুখে এই কথা শুনে শেফালি খুব অবাক হয়, কারণ গ্রামের মানুষের কাছ থেকে সে এই রকম আশা করেনি। তাই শেফালি একটু রেগে গিয়ে বলে, আমাদের খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই নাকি? সেদিন আমি সত্যি কথা বলেছিলাম, কিন্তু কোনো বিষয়কে নিয়ে কথা বলেছিলাম না জেনে উল্টোপাল্টা কখনো কারো সম্পর্কে এরকম মন্তব্য করবেন না। আমরা কোনো কিছু জানতেও চাই না। এখন মানে মানে এখান থেকে চলে যাও। হ্যাঁ, জমিদার বাবু ঠিকই কথা বলেছে। আমরা তো আমাদের গ্রামকে আর খারাপ করে দিতে পারি না তোমাদের জন্য। শেফালি খুব জোরে জোরে কাঁদতে থাকে, কারণ সে বৃদ্ধা ঠাকুমাকে নিয়ে এখন কোথায় যাবে। ঠিক সেই সময় রাখাল ছেলে প্রদীপ এসে হাজির হন। সেদিন এই ছেলেটা এসে কথা বলছিল জমিদার বাবু, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, সেদিন আমিও দেখেছিলাম গো, দেখেছিলাম। কি হয়েছে? আপনারা সবাই আমাকে নিয়ে গভীরভাবে আলোচনা করছেন। ও, তুমি তাহলে ওই ছেলে যে শেফালির সাথে একা ঘরে বসে গল্প গুজব করছিলে। রাখাল যাতে অপমানিত না হয় এর জন্য ঠাকুমা বলে, বাবা, বাবা তুমি চলে যাও, বাবা চলে যাও। না ঠাকুমা, আমি চলে যাওয়ার জন্য আসিনি। আজ একটা ব্যবস্থা করার জন্যই আমি এসেছি। এরপর রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি ঠাকুমার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম, কিন্তু ঠাকুমা বাড়িতে না থাকায় আমি শেফালির সঙ্গে কয়েকটা কথা বলছিলাম। সামান্য এ বিষয় নিয়ে যে আপনারা এত মাতামাতি করবেন আমি ভাবতেও পারিনি। আপনাদের এত নীচ মন। কয়েকদিন আগে জঙ্গলে আমি যখন কাঠ কাটতে গিয়েছিলাম, হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যাই। চিৎকার করতে থাকি, কেউ আসে না। ঠিক সেই সময় এই রাখাল যুবকটি আমার সামনে আসে আর আমাকে সাহায্য করে। তা জানতে রাখাল যুবকটি আমাদের দেখতে এসেছিল। সেদিন আমি বাড়িতে ছিলাম না, তাই শেফালির সাথে বসে কথা বলছিল। হ্যাঁ, আমিও সেদিন আমার ঠাকুমার প্রাণ বাঁচানোর জন্য রাখাল যুবকটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলাম আর বলেছিলাম এমন ভালো মনের মানুষ এই দুনিয়াতে খুবই কম দেখা যায়। অনেকক্ষণ থেকে এদের নাটক শুনছি, আর ভালো লাগছে না। এরপর জমিদার সহকর্মীকে বলেন রাখাল যুবকটিকে বন্দি করতে। ঠিক সেই সময় সেখানে এই রাজ্যের রাজা এসে উপস্থিত হন। বাবা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। রাখাল ছেলেটি যেই রাজাকে বাবা বলে ডাকলেন, ঠিক সেই সময় সবাই একেবারে চমকে যায়। হ্যাঁ প্রদীপ, তুমি তো আমাকে বললে এই ঠিকানায় আসতে, আর তুমি নাকি কোনো এক মেয়েকে পছন্দ করেছো, সে ব্যাপারে কথা বলতেও এসেছিলাম। হ্যাঁ বাবা, আর এই সেই মেয়ে শেফালি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর রাখাল ঠাকুমাকে বলেন, ঠাকুমা, আমি আপনার নাতনি শেফালিকে বিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ঠাকুমা হেসে বলেন, এ তো এ তো আমার খুব সৌভাগ্য। শেফালি, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আপনার মতো ছেলেকে বিয়ে করা তো যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার, আমার কোনো আপত্তি নেই। এই জমিদার গ্রামের সাধারণ মানুষের সাহায্য না করে বরং তাদের বিপদের মুখে ফেলে। এর একটা ব্যবস্থা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি অনেক দিন থেকে শুনছি জমিদারের ব্যাপারে,
কিন্তু হাতে কোনো প্রমাণ না থাকায় কিছুই করতে পারছিলাম না। জমিদার খুব ঘাবড়ে যান। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। এরপর থেকে আর কখনো এমনটা হবে না। কিন্তু মহারাজ জমিদারের কোনো কথাই শোনেন না, তাকে বন্দি করা হয়। ঠাকুমা, আজ থেকে আপনি আমাদের সঙ্গে রাজবাড়িতেই থাকবেন, আপনার নাতনি শেফালির সঙ্গে। এরপর থেকে সবাই একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে।